এবার ভারতের খনিজ সম্পদ, নর্মালি মাটি খনন করে যেটা পাওয়া যায় সেইগুলোকেই বলা হয় খনিজ। আর এই খনিজ থেকে আমরা দুটো জিনিস পেতে পারি, খনিজ থেকে হয় এনার্জি পাওয়া যায় অথবা ওই খনিজটাকে বিক্রি করে অর্থ পাওয়া যায়। তো খনন করে যে জিনিস পাওয়া যায় সেটাকেই বলা হয় নর্মালি খনিজ। এবার এই খনিজ পদার্থ বা মিনারেলসকে মেইনলি দুটো ক্যাটাগরিতে ভাঙা হয়, মেটালিক মিনারেলস বা ধাতব খনিজ আর নন মেটালিক মিনারেলস বা অধাতব খনিজ। এই মেটালিক মিনারেলসকে আবার আরো দুই ভাগে ভাগ করা যায়, ফেরাস মেটাল আর নন ফেরাস মেটাল। ওদিকে নন মেটালিক যে সমস্ত মিনারেল বা অধাতব খনিজ পদার্থ তাকেও আবার দুই ভাগে ভাগ করা যায়, জৈব খনিজ পদার্থ আর অজৈব খনিজ পদার্থ। তো এই প্রকারভেদটা নিয়ে আমরা একটুখানি পরে আসছি। প্রথমে আমাদের ভারতে মেইনলি যে সমস্ত খনিজ পদার্থ পাওয়া যায় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি। ভারতে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ পাওয়া যায়, তার ভেতর সব থেকে ফেমাস গুলো হলো কয়লা, পেট্রোলিয়াম, লোহা, তামা, টিন, সোনা, রূপো, জিপসাম, চুনা পাথর, ইউরেনিয়াম, এইসব। তো প্রথমে আমি কয়লার ব্যাপারে বলি। কয়লা বা অন্য যে কোনো মিনারেলস আমাদের নর্মালি দক্ষিণ ভারতের এই এরিয়াতে সব থেকে বেশি পাওয়া যায়। এই এরিয়াতে কিছু পাওয়া যায়, পূর্ব ভারতের এই এরিয়াতে কিছু পাওয়া যায়, আর উত্তর ভারতের এই এরিয়াতে কিছু পাওয়া যায়। তো প্রথমে কয়লার ব্যাপারে বলি। ভারতে যে কয়লা পাওয়া যায় সেটাকে মেইন দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়। কখন ওই কয়লাটা তৈরি হয়েছে তার ভিত্তিতে দুই টাইপের কয়লা, একটা হলো গন্ডওয়ানা যুগের কয়লা আর একটা হলো টারশিয়ারি যুগের কয়লা। টারশিয়ারি যুগের কয়লা এই জম্মু কাশ্মীর এরিয়া আর উত্তর পূর্ব ভারতের এই এরিয়া, উত্তরের এই এরিয়াতে টারশিয়ারি যুগের কয়লা পাওয়া যায়। আর মধ্য ভারত আর দক্ষিণ ভারতের এরিয়াতে, মধ্য ভারত আর দক্ষিণ ভারতের এরিয়াতে গন্ডওয়ানা যুগের কয়লা পাওয়া যায়। এবার মাটির নিচে যেখানে কয়লা পাওয়া যায় সেখানে ব্যাপারটা এরকম না যে আমি কয়লার একটা চাক পেলাম ওই পুরোটাই কয়লা। কয়লার যদি একটা বড় চাং হয় তার ভেতর পিওর কয়লা কিছুটা থাকে আর বাকি কিছুটা থাকে অশুদ্ধি। তো কয়লার একটা চাঙের ভেতর কতটা পরিমাণ কয়লা রয়েছে পিওর কয়লা তার ভিত্তিতে এই চার টাইপের কয়লা হয়, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট। অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট, এটাকেই বলা হয় কয়লার পিওরিটির দিক থেকে চার টাইপের কয়লা। কি কি বললাম? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট। অ্যান্থ্রাসাইট কয়লা সব থেকে ভালো। এই অ্যান্থ্রাসাইট কয়লাতে 90 থেকে 95% মতন কার্বন বা পিওর কয়লা থাকে। বিটুমিনাসে থাকে 80 থেকে 90% মতন। লিগনাইট কয়লায় থাকে 50 থেকে 60% মতন। আর পিট কয়লায় 45 থেকে 50% বা তারও কম। তো অ্যান্থ্রাসাইট কয়লায় কার্বনের পরিমাণ 90 থেকে 95%, বিটুমিনাস কয়লাতে 80 থেকে 90%, কোথাও কোথাও এটাকে 70 থেকে 90%ও বলা হয়। লিগনাইট কয়লাতে প্রায় 50 থেকে 60% বা 50 থেকে 70%, আর পিট কয়লাতে 50%-এর কম কার্বন থাকে। ভারতে টোটাল যত কয়লা মজুত রয়েছে বা টোটাল যত কয়লা তোলা হয় তার বেশিরভাগটাই হলো বিটুমিনাস কয়লা বা বিটুমিনাস কোল। তবে এর পাশাপাশি লিগনাইট আর পিট কোলও পাওয়া যায়। অ্যান্থ্রাসাইট কয়লা ভারতে পাওয়া যায় না বললেই চলে। এবার ভারতে সব থেকে বেশি কয়লা মজুত রয়েছে আর সব থেকে বেশি কয়লা তোলা হয় মোটামুটি এই এরিয়াতে। তো এই এরিয়াটায় কি আসে? পুরো ঝাড়খণ্ড, উড়িষ্যা আর ছত্তিশগড়। ঝাড়খণ্ড, উড়িষ্যা আর ছত্তিশগড় এই তিনটে স্টেট কয়লা উত্তোলন আর রিজার্ভের জন্য সব থেকে ফেমাস। ভারতে সব থেকে বেশি কয়লা স্টোর বা রিজার্ভ বা কয়লা সঞ্চয় রয়েছে ঝাড়খণ্ডে। সব থেকে বেশি কয়লা রয়েছে ঝাড়খণ্ডে, স্টেট ওয়াইজ সব থেকে বেশি কয়লা রয়েছে ঝাড়খণ্ডে, তারপর উড়িষ্যা, তারপর ছত্তিশগড়। 1 2 3 স্টেটের হিসাবে ভারতে সব থেকে বেশি কয়লা রয়েছে ঝাড়খণ্ডে, তারপর উড়িষ্যায়, তারপরে ছত্তিশগড়। আর যদি বলি যে স্টেটের হিসাবে কোন স্টেটে সব থেকে বেশি কয়লার প্রোডাকশন হয়, মানে কয়লা খনি থেকে তোলা হয়, তার ক্ষেত্রেও এই একই অর্ডার। সব থেকে বেশি কয়লা তোলা হয় ঝাড়খণ্ড থেকে, তারপর উড়িষ্যা থেকে, তারপর ছত্তিশগড় থেকে। তো সব থেকে বেশি কয়লা মজুত রয়েছে ঝাড়খণ্ডে, সব থেকে বেশি কয়লা তোলা হয় ওই ঝাড়খণ্ড থেকে। এছাড়া পশ্চিমবঙ্গের এই এরিয়া থেকেও প্রচুর পরিমাণে কয়লা তোলা হয়। পশ্চিমবঙ্গে আসানসোলে একটা জায়গা আছে রানীগঞ্জ, ওই রানীগঞ্জের কয়লা খনি থেকে প্রচুর কয়লা তোলা হয়। এবার এই এরিয়াতে কিছু ফেমাস কয়লা খনি রয়েছে, সেই খনিগুলোর নাম আমি একটুখানি বলি। যেমন এই ঝাড়খণ্ডে রয়েছে ঝরিয়া, বোকারো, গিরিদ, গোড্ডা, জয়ন্তী। ঝাড়খণ্ডে কি কি বললাম? ঝরিয়া, বোকারো, গিরিদ,
গোড্ডা, জয়ন্তী এইসব। এছাড়া পশ্চিমবঙ্গের এই এরিয়াতে রয়েছে রানীগঞ্জ। রানীগঞ্জ খুব ফেমাস একটা কয়লা খনি অঞ্চল। উড়িষ্যাতে প্রচুর কয়লা খনি অঞ্চল রয়েছে, তবে তার ভেতর দুটো ফেমাস জায়গার কথা আমি বলি, তালচের আর রামপুর। উড়িষ্যাতে রয়েছে তালচের আর রামপুর, উড়িষ্যাতে তালচের, রামপুর। ছত্তিশগড়ে রয়েছে কোরবা, ছত্তিশগড়ে কোরবা। এছাড়াও মধ্যপ্রদেশে প্রচুর কয়লা খনি অঞ্চল রয়েছে, যেমন সোহাগপুর, উমারিয়া, সিংরৌলি। সোহাগপুর, উমারিয়া, সিংরৌলি। মহারাষ্ট্রের এই এরিয়াতে রয়েছে পেঞ্চ, ওয়ার্ধা এইসব। এছাড়া তেলেঙ্গানাতে একটা ফেমাস কয়লা খনি অঞ্চল রয়েছে, সেটা হলো সিংরেনি। তেলেঙ্গানা এরিয়াতে রয়েছে সিংরেনি, আর মধ্যপ্রদেশ এরিয়াতে রয়েছে সিংরৌলি। তামিলনাড়ুর এই এরিয়াতে একটা ফেমাস কয়লা খনি অঞ্চল রয়েছে, সেটা হলো নেভেলি। তামিলনাড়ু এরিয়াতে নেভেলি লিগনাইট কয়লার জন্য খুব ফেমাস। এবার এই যে আমি বিভিন্ন কয়লা খনি অঞ্চলের নাম বললাম, এর ভেতর কিছু কয়লা খনি অঞ্চলের কিছু সিগনিফিকেন্স রয়েছে। যেমন ভারতে সব থেকে বড় কয়লা খনি অঞ্চল হলো ঝাড়খণ্ডের ঝরিয়া। সব থেকে বড় কয়লা খনি অঞ্চল ঝরিয়া, আর ওইখান থেকে ভারতের সব থেকে বেশি কোল মাইনিংও হয়, মানে ভারতে সব থেকে বেশি কয়লা তোলা হয় ঝাড়খণ্ডের ভেতর ঝরিয়া থেকে। 2 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ। ভারতে সব থেকে বেশি কয়লা তোলা হয় ঝাড়খণ্ডের ঝরিয়া, 2 নম্বরে রানীগঞ্জ থেকে। আর এই ঝরিয়া, রানীগঞ্জ মানে এই এরিয়া, এই পুরো জায়গাতেই বিটুমিনাস কোল তোলা হয়। আর দক্ষিণ ভারতে এই যে তামিলনাড়ুতে বললাম নেভেলি, এই নেভেলি থেকে লিগনাইট কয়লা তোলা হয়। দক্ষিণ ভারতে সব থেকে বড় কয়লা খনি অঞ্চল হলো এই নেভেলি, আর এই নেভেলি থেকে লিগনাইট কয়লা তোলা হয়। এখন খনি থেকে যখন কয়লা তোলা হয় তখন ওই কয়লা চাকে চাকে বার হয়, কিন্তু কয়লাকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ব্যবহার করার জন্য সেটাকে গুঁড়ো গুঁড়ো করতে হয়, অর্থাৎ মিহিদানার মতন করতে হয় বা ফাইন করতে হয়। তবে ভারতে এইরকম একটা কয়লা খনি অঞ্চল রয়েছে যেখানে ফাইন কয়লা পাওয়া যায়, অর্থাৎ দানা দানা কয়লা পাওয়া যায়। সেটা হলো ঝাড়খণ্ডের ভেতর একটা কয়লা খনি অঞ্চল বলেছে গিরিদ। ঝাড়খণ্ডের গিরিদ কয়লা খনি অঞ্চলে সব থেকে ফাইন কয়লা পাওয়া যায় বা দানা দানা কয়লা পাওয়া যায়। এবার এখান থেকে আরো একটা প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করে যে কয়লা তো চাকে চাকে পাওয়া যায়, তো সব থেকে বেশি মোটা চাকের কয়লা কোন জায়গা থেকে পাওয়া যায়, মানে সব থেকে মোটা স্তরের কয়লা কোথায় পাওয়া যায়? তো সেটা হলো মধ্যপ্রদেশের একটা কয়লা খনি অঞ্চল রয়েছে সিংরৌলি। ওই সিংরৌলি কয়লা খনি অঞ্চলে সব থেকে মোটা স্তরের কয়লা পাওয়া যায়। ওর ভেতর একটা স্পেসিফিক কয়লা খনি রয়েছে, সেটা হলো ঝিঙ্গুরদা কয়লা খনি। ওই ঝিঙ্গুরদা কয়লা খনিতে সব থেকে মোটা স্তরের কয়লা পাওয়া যায়। তো সব থেকে মোটা স্তরের কয়লা পাওয়া যায় মধ্যপ্রদেশের ভেতর সিংরৌলি কয়লা খনি অঞ্চল, স্পেসিফিক করে বলতে গেলে ঝিঙ্গুরদা কয়লা খনি থেকে। এবার যেমনটা বললাম যে স্টেট ওয়াইজ সব থেকে বেশি কয়লা মজুত রয়েছে রানীগঞ্জে, কিন্তু কয়লা খনি অঞ্চল হিসাবে যদি বলি যে কোন অঞ্চলে সব থেকে বেশি কয়লা মজুত রয়েছে, সেটা হবে রানীগঞ্জ কয়লা খনি অঞ্চল। স্টেট ওয়াইজ সব থেকে বেশি মজুত রয়েছে ঝাড়খণ্ডে, আর কোল মাইন্স অনুযায়ী বা কয়লা খনি অঞ্চল অনুযায়ী সব থেকে বেশি কয়লা মজুত রয়েছে রানীগঞ্জে। তারপর হলো তালচেরে, সব থেকে বেশি কয়লা মজুত রয়েছে রানীগঞ্জে। তারপর হলো উড়িষ্যার এই তালচেরে, সব থেকে বেশি কয়লা মজুত রানীগঞ্জে। তবে সব থেকে বেশি কয়লা তোলা হয় ঝাড়খণ্ডের ঝরিয়া থেকে, কারণ এই ঝরিয়াতে সব থেকে বেস্ট কোয়ালিটির কয়লা পাওয়া যায় ভারতে। আচ্ছা, কয়লা মজুত রাখার হিসেবে ভারতের বিভিন্ন স্টেটের ব্যাপারটাও তো দেখলাম। এবার যদি বলে যে পুরো ভারতের সাপেক্ষে সব থেকে বেশি কয়লা মজুত রয়েছে কোথায়, সেটা হবে আমেরিকাতে। পুরো বিশ্বের ভেতর সব থেকে বেশি কয়লা মজুত রয়েছে আমেরিকাতে, তারপর রাশিয়াতে, আমেরিকা, রাশিয়া, তারপর চীন, তারপর অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে ভারত। কয়লা মজুত রাখার হিসাবে পুরো বিশ্বে ভারত 5 নম্বরে রয়েছে। প্রথম আমেরিকা, তারপর রাশিয়া, চায়না, অস্ট্রেলিয়া আর ভারত। আর যদি বলি কোল প্রোডাকশনের দিক থেকে ভারত রয়েছে 2 নম্বরে। 1 নম্বরে রয়েছে চায়না। সব থেকে বেশি কয়লার প্রোডাকশন হয় বা সব থেকে বেশি কয়লা তোলা হয় চায়না থেকে, সব থেকে বেশি কয়লা তোলা হয় চায়না থেকে। 2 নম্বরে ভারত, আর 3 নম্বরে হচ্ছে আমেরিকা। তো যাই হোক, কয়লার বিভিন্ন পজিশনের ব্যাপারটা বললাম। এবার ওই যে যেমনটা বললাম যে কয়লা 4 রকমের হয়, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট। অ্যান্থ্রাসাইট আর বিটুমিনাস এই দুটোই কালো রঙের হয়। লিগনাইট কয়লা বাদামি রঙের হয়, এই জন্য লিগনাইট কয়লাকে ব্রাউন কোলও বলা হয়। লিগনাইট কয়লার আরেক নাম হলো ব্রাউন কোল। আর অ্যান্থ্রাসাইট ও বিটুমিনাস এই দুটো কোলেরই আরেক নাম হলো ব্ল্যাক কোল। ভারতে যেহেতু অ্যান্থ্রাসাইট কোল পাওয়া যায় না আর বিটুমিনাস কোল প্রচুর পরিমাণে পাওয়া যায়, ফলে ওই বিটুমিনাস কোলটাকেই ভারতে ইন্ডাস্ট্রিয়াল পারপাস বা রান্নার কাজে ব্যবহার করা হয়। এই জন্যই বিটুমিনাস কোলকে অনেক সময় কুকিং কোলও বলা হয়। একদম শুরুতে একটা পয়েন্ট বলেছিলাম যে কয়লা পাললিক শিলাস্তর থেকে পাওয়া যায়। এখন
পাললিক শিলার যে স্তর থেকে কয়লা পাওয়া যায় সেই স্তরকে বলা হয় সিম। পাললিক শিলার বিভিন্ন স্তর থাকে, যে স্তর থেকে কয়লা পাওয়া যায় সেটাকে বলা হয় সিম। তো কয়লা নিয়ে হলো। আচ্ছা, কয়লা নিয়ে আর কি বাকি আছে? এই জায়গাতে বিটুমিনাস কোল, এই জায়গাতে লিগনাইট কোল। আচ্ছা, এই এরিয়াতে পাওয়া যায় পিট কোল। এই যে মেঘালয় একটা জায়গা আছে দারিংবাড়ি, মেঘালয়ে বিভিন্ন খনি আছে, তবে তার ভেতর একটা ফেমাস কয়লা খনি হলো দারিংবাড়ি কয়লা খনি। আর আসামে আছে লেরো কয়লা খনি। লেরো, আসামে লেরো আর মেঘালয়ে দারিংবাড়ি, এই দুটো এরিয়া পিট কয়লার জন্য খুব ফেমাস। আর জম্মু কাশ্মীরের এই এরিয়াতে অ্যান্থ্রাসাইট কয়লা কিছু কিছু জায়গায় পাওয়া যায়। তো কয়লার ব্যাপারটা গেল। এরপরে বলি পেট্রোলিয়ামের ব্যাপারে। পেট্রোলিয়াম বা পেট্রোলিয়াম অয়েল বা ক্রুড অয়েল বলা হয়। তো পেট্রোলিয়াম অয়েল বা ক্রুড অয়েল এটাকে তরল সোনাও বলা হয়। এটাও মাটির নিচে ওই পাললিক শিলাস্তর থেকেই পাওয়া যায়। এখন মাটির নিচ থেকে যখন খনিজ তেল পাওয়া যায় তখন ওই তেলের সাথে প্রচুর পরিমাণে অশুদ্ধি মেশানো থাকে। এখন ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম অয়েল থেকে ওই অশুদ্ধি তাড়ানোর যে পদ্ধতি বা প্রসেস সেটাকে বলা হয় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এই ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে ওই ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম অয়েলকে আলাদা আলাদা তাপমাত্রায় গরম করা হয়, আর আলাদা আলাদা তাপমাত্রায় আলাদা আলাদা গ্যাস বা আলাদা আলাদা অয়েল বেরিয়ে আসে। যেমন 50 থেকে 120 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করলে ওখান থেকে পেট্রোল বেরিয়ে আসে। তারপর মোটামুটি 150-200 থেকে 250-র ভেতর উত্তপ্ত করলে সেখান থেকে কেরোসিন বেরিয়ে আসে। 250 থেকে 350-র ভেতর হিট করলে সেখান থেকে ডিজেল বেরিয়ে আসে। এই রকম। এখন এই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন এটা তো একটা টেকনিক্যাল টার্ম, তবে ইন জেনারেল এর নাম হলো শোধন করা, তেলের শোধন করা। আর যেখানে এই শোধন করা হয় সেটাকে বলা হয় শোধনাগার বা রিফাইনারি, পেট্রোলিয়াম রিফাইনারি। তো ভারতে এইরকম টোটাল 24টা পেট্রোলিয়াম রিফাইনারি রয়েছে। এর ভেতর 18টা রিফাইনারি সরকারের আন্ডারে অর্থাৎ পাবলিক সেক্টর, আর 4টে হলো প্রাইভেট সেক্টর, আর দুটো হলো জয়েন্ট ভেঞ্চার অর্থাৎ সরকারি আর বেসরকারি দুটো কোম্পানি মিলেই তেলের শোধন হয়। তো ভারতে টোটাল 24টা রিফাইনারি। এর ভেতর কিছু রিফাইনারি ইম্পর্টেন্ট আছে, সেগুলোর নাম আমি একদম শর্টে কিছুটা বলে দিই। যেমন ভারতের সব থেকে বড় রিফাইনারি হলো জামনগর রিফাইনারি, 2 নম্বরে রয়েছে ভাডিনা রিফাইনারি। এই দুটোই গুজরাটে, গুজরাটে সব থেকে বড় বড় দুটো রিফাইনারি জামনগর আর ভাডিনার। জামনগর রিলায়েন্স ইন্ডাস্ট্রির আন্ডারে, আর ভাডিনার নায়ারা এনার্জি এর আন্ডারে। আর এই দুটোই কি, দুটোই প্রাইভেট ইউনিট। আর 3 নম্বরে রয়েছে কোচি রিফাইনারি। কেরালার ভেতরে এইখানে রয়েছে কোচি, কোচিতে একটা রিফাইনারি রয়েছে কোচি রিফাইনারি। এটা একটা গভর্নমেন্ট রিফাইনারি, অর্থাৎ সরকারি সব থেকে বড় রিফাইনারি হলো কোচি। আর যদি বলে প্রাইভেট সব থেকে বড় সেক্ষেত্রে জামনগর। ভারতের তথা প্রাইভেট সব থেকে বড় রিফাইনারি জামনগর, আর সরকারি সব থেকে বড় রিফাইনারি কোচি রিফাইনারি। যদি বলে সব থেকে পুরনো রিফাইনারি সেটা হলো আসামের ডিগবয় রিফাইনারি। এই যে আসাম এরিয়াতে রয়েছে ডিগবয় রিফাইনারি, এটা ভারতের সব থেকে পুরনো অয়েল রিফাইনারি। আর জয়েন্ট ভেঞ্চার দুটো আছে, অ্যাকচুয়ালি বর্তমানে এখন জয়েন্ট ভেঞ্চার আছে একটাই, সেটা হলো পাঞ্জাবে গুরু গোবিন্দ সিং অয়েল রিফাইনারি। পাঞ্জাবে গুরু গোবিন্দ সিং অয়েল রিফাইনারি, এটা এইচপিসিএল আর মিত্তাল এনার্জি। এইচপিসিএল অর্থাৎ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড আর মিত্তাল এনার্জি, এই দুটো কোম্পানির একসাথে মিক্স করে এই পাঞ্জাবে রয়েছে গুরু গোবিন্দ সিং অয়েল রিফাইনারি। আর মধ্যপ্রদেশে একটা রিফাইনারি ছিল বিনা রিফাইনারি, মধ্যপ্রদেশে ছিল বিনা রিফাইনারি। এটা বিপিসিএল আর ওমান অয়েল কোম্পানি এই দুটোর মিক্সচারে একটা জয়েন্ট ভেঞ্চার অয়েল রিফাইনারি ছিল, তবে এটা বর্তমানে পুরোটাই পাবলিক সেক্টর অর্থাৎ সরকারি রিফাইনারি। বিনা রিফাইনারি আগে জয়েন্ট ভেঞ্চারে ছিল, এখন পুরোপুরি সরকারি। তো এইগুলো হচ্ছে ভারতের বিভিন্ন রিফাইনারি। এবার ভারতের কোথায় কোথায় পেট্রোলিয়াম কিভাবে তোলা হয় সেইটা আমি একটুখানি বলি। ভারতে সব থেকে বেশি তেল তোলা হয় বা খনিজ তেল তোলা হয় এই সাগরে, বোম্বে হাই বলে একটা জায়গা আছে ওই এরিয়া থেকে। বোম্বে থেকে বেশ কিছুটা দূরে একটা জায়গা আছে বোম্বে হাই, ওই জায়গা থেকে সব থেকে বেশি পেট্রোলিয়াম অয়েল সমুদ্রের নিচ থেকে তোলা হয়। আর এই বোম্বে হাই এরিয়াতে পেট্রোলিয়াম অয়েল তোলার জন্য দুটো জাহাজ রয়েছে, জাহাজ দুটোর নাম হলো সাগর সম্রাট আর সাগর বিকাশ। বোম্বে হাই এরিয়াতে তেল তোলার জন্য দুটো জাহাজ রয়েছে, সাগর সম্রাট আর সাগর বিকাশ। তবে ভারতে সব থেকে প্রথম খনিজ তেল তোলা হয় আসামের ডিগবয়তে। ভারতে স্থলভাগের ভেতর সব থেকে প্রথম তেল তোলা হয় আসামের ডিগবয়তে। আর যদি বলি যে সমুদ্রের ভেতর সব থেকে প্রথম তেল তোলা হয় কোথায়, সেটা হলো এই খাম্বাত উপসাগরের ভেতর একটা জায়গা আছে আলিয়াবেট, ওই আলিয়াবেট জায়গাতে।
সমুদ্রের ভেতর সব থেকে প্রথম তেল তোলা হয় আলিয়াবেটে, আর স্থলের ভেতর সব থেকে প্রথম তোলা হয় ডিগবয়তে। এখন ভারতে এই পেট্রোলিয়াম এক্সট্রাকশন বা মাটির নিচ থেকে পেট্রোলিয়াম তোলার জন্য ভারতে একটা সংস্থা রয়েছে, সেটা হলো ওএনজিসি, অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অফ ইন্ডিয়া। আচ্ছা, এর আগে আমি কয়লার কথা বলেছিলাম। কয়লা উত্তোলন করার জন্য ভারতের সংস্থা রয়েছে সিআইএল, অর্থাৎ কোল ইন্ডিয়া লিমিটেড। ওই কোল ইন্ডিয়া লিমিটেড এর হেডকোয়ার্টার হলো কলকাতাতে। কোল ইন্ডিয়া লিমিটেডের হেডকোয়ার্টার কলকাতাতে, আর এই তেল তোলার জন্য সংস্থা ওএনজিসি, এই ওএনজিসির হেডকোয়ার্টার দিল্লিতে। ওএনজিসির হেডকোয়ার্টার দিল্লিতে। এবার আমি এই পেট্রোলিয়াম অয়েল প্রোডাকশনের ব্যাপারটা বলি। ভারতে টোটাল যে পেট্রোলিয়াম অয়েলের প্রোডাকশন হয়, মানে মাটির নিচ থেকে যত পেট্রোলিয়াম অয়েল তোলা হয়, সেটা ভারতে যত পেট্রোলিয়াম কনজাম্পশন হয়, মানে খরচ হয়, তার 10 থেকে 15% মতন। ভারতের টোটাল যে পেট্রোলিয়ামের খরচ হয়, ভারত চালানোর জন্য টোটাল যে পেট্রোলিয়াম তেল খরচ হয়, তার 10 থেকে 15% ভারত থেকে উত্তোলিত হয়। বাকি প্রায় 95 থেকে 90% আমাদের বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে আনতে হয় ক্রুড অয়েল বা ফাইনাল প্রোডাক্ট। এবার পৃথিবীর ভেতর কোন দেশে সব থেকে বেশি পেট্রোলিয়াম উৎপন্ন হয় সেটা আমি বলি। পুরো বিশ্বের ভেতর সব থেকে বেশি পেট্রোলিয়াম অয়েল বা ক্রুড অয়েলের প্রোডাকশন করে আমেরিকা। সব থেকে বেশি প্রোডাকশন করে আমেরিকা। 2 নম্বরে রয়েছে সৌদি আরব, 3 নম্বরে রাশিয়া। ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম অয়েল প্রোডাকশন মানে খননের দিক থেকে সব থেকে বেশি করে, মানে প্রথম পজিশনে রয়েছে আমেরিকা। পেট্রোলিয়াম অয়েল প্রোডাকশনের দিক থেকে প্রথম হলো আমেরিকা, তারপর হলো সৌদি আরব, আর 3 নম্বরে রয়েছে রাশিয়া। যদিও সব থেকে বেশি অয়েল রিজার্ভ বা সঞ্চয় বা মজুত রয়েছে এই ভেনেজুয়েলাতে। 2 নম্বরে রয়েছে সৌদি আরব। সৌদি আরব মজুতের দিক থেকেও 2 নম্বরে, প্রোডাকশনের দিক থেকেও 2 নম্বরে। আর 3 নম্বরে রয়েছে ইরান। সব থেকে বেশি তেল মজুদ বা সঞ্চয়ের দিক থেকে প্রথম হলো ভেনেজুয়েলা, 2 নম্বরে সৌদি আরব, 3 নম্বরে ইরান। এবার একটা ইন্টারেস্টিং বিষয় বলি, পুরো বিশ্বে কোন দেশ কতটা তেল কনজাম্পশন করে, মানে কোনো একটা দেশ চালানোর জন্য কত পেট্রোলিয়াম অয়েল লাগছে, তার ভিত্তিতে একদম প্রথমে রয়েছে আমেরিকা। অর্থাৎ পেট্রোলিয়াম অয়েল কনজাম্পশনের দিক থেকে 1 নম্বরে রয়েছে আমেরিকা, 2 নম্বরে চায়না, 3 নম্বরে রয়েছে ভারত। সব থেকে বেশি কনজাম্পশন 3 নম্বরে হলো ভারত। তো যাই হোক, কয়লা আর পেট্রোলিয়ামের ব্যাপারটা গেল। এরপরে বলি লোহার ব্যাপারে। কয়লার ক্ষেত্রে যেরকম মাটির নিচ থেকে বড় বড় কয়লার চাং পাওয়া যেত, লোহার ক্ষেত্রেও ঠিক তাই। মাটির নিচ থেকে বড় বড় লোহার চাং পাওয়া যায়, যদিও সেই চাংগুলো পুরোপুরি লোহা দ্বারা থাকে না। লোহা মাটির নিচে পাথরের সাথে মিশে থাকে বা বালির সাথে মিশে থাকে। তো ওই পাথর বা বালি মানে লোহা ছাড়া, পিওর লোহা ছাড়া ওর সাথে আর যা কিছু মিশে থাকুক না কেন, সবগুলোকে বলা হয় অশুদ্ধি। এখন শুধুমাত্র লোহা না, লোহার মতন অন্য যে কোনো ধাতু মাটির নিচ থেকে যখন পাওয়া যায়, ওই ধাতুগুলো কিন্তু পিওর ধাতু ফর্মে পাওয়া যায় না, বিভিন্ন পাথর, মাটি বা বালির সাথে মিশে থাকে। তো মেইন ধাতুর সাথে ওই যে অশুদ্ধি মিশানো টোটাল যে জিনিসটা, ওই জিনিসটাকে বলা হয় ওই ধাতুর আকরিক। যেমন লোহার ক্ষেত্রে লোহার সাথে যে অশুদ্ধি মিশে আছে সেটা নিয়ে পুরো জিনিসটাকে বলা হয় লোহার আকরিক। সেই হিসাবে মাটির নিচ থেকে যত ধাতু পাওয়া যায় সেই সমস্ত ধাতুরই আকরিক থাকে। লোহার যেমন বিভিন্ন আকরিক আছে, ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। লোহার বিভিন্ন আকরিক কি কি? ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। এর ভেতর ম্যাগনেটাইট আর হেমাটাইট এই দুটো আকরিককে সব থেকে ভালো লোহার আকরিক বলে ধরা হয়। কয়লাতে যেরকম অ্যান্থ্রাসাইট কয়লায় 90 থেকে 95% মতন কার্বন বা পিওর কয়লা ছিল, সেই রকমই এই ম্যাগনেটাইট আকরিকের ভেতর প্রায় 90 থেকে 95% লোহা থাকে। এছাড়া হেমাটাইট যে আকরিক, তার ভেতর প্রায় 80 থেকে 90% মতন লোহা থাকে। বাকি ওই যে লিমোনাইট আর সিডেরাইটের কথা বললাম, এতে লোহার পরিমাণ খুবই কম, আর ভারতে এই লিমোনাইট সিডেরাইট পাওয়াও যায় না তেমন। ভারতে সব থেকে বেশি লোহার যে আকরিক পাওয়া যায় সেটা হলো হেমাটাইট, তারপর ম্যাগনেটাইট। ভারতে সব থেকে বেশি লোহার আকরিক পাওয়া যায় হেমাটাইট, তারপর ম্যাগনেটাইট। এবার এই লোহা থেকে আরো একটা কোশ্চেন কখনো কখনো জিজ্ঞেস করে যে এই ম্যাগনেটাইটের সংকেত কি? ম্যাগনেটাইটের সংকেত হলো Fe3O4 আর হেমাটাইটের সংকেত Fe2O3। ম্যাগনেটাইট Fe3O4, হেমাটাইট Fe2O3। এবার আমি যদি লোহার আকরিক ভারতের ভেতর স্টেট ওয়াইজ কোথায় সব থেকে বেশি আছে সেটা বলি, তাহলে একদম প্রথমেই রয়েছে উড়িষ্যা। উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়। স্টেট ওয়াইজ সব থেকে বেশি লোহা কোথায় মজুত রয়েছে বা লোহার আকরিক কোথায় মজুত রয়েছে, সেই হিসাবে উড়িষ্যা 1 নম্বরে, 2 নম্বরে ঝাড়খণ্ড, 3 নম্বরে ছত্তিশগড়। কিন্তু লোহার প্রোডাকশনের দিকে দেখতে গেলে তাহলে সব থেকে বেশি লোহার প্রোডাকশন হয় উড়িষ্যাতে। সব থেকে বেশি লোহার প্রোডাকশন উড়িষ্যাতে, 2 নম্বরে রয়েছে ছত্তিশগড়, আর 3 নম্বরে হলো
কর্ণাটক। প্রোডাকশনের দিক থেকে 3 নম্বরে কর্ণাটক, তবে স্টোরেজের দিক থেকে কর্ণাটকে তেমন বেশি লোহা নেই, কিন্তু প্রোডাকশন হয় প্রচুর। উড়িষ্যার এরিয়াতে প্রচুর পরিমাণে লোহার খনি রয়েছে, সেখান থেকে প্রচুর পরিমাণে লোহার প্রোডাকশন হয়। উড়িষ্যাতে প্রচুর লৌহ খনি অঞ্চল রয়েছে, আমি এক এক করে নামগুলো বলি তাহলে বুঝতে পারবে। প্রথমে ঝাড়খণ্ডের কিছু আমি খনির নাম বলি। ভারতে প্রচুর পরিমাণে লৌহ আকরিকের খনি রয়েছে, অর্থাৎ আয়রন ওর মাইন্স রয়েছে, তবে তার ভেতর ফেমাস কিছু নাম আমি বলি। যেমন ঝাড়খণ্ডে রয়েছে পালামৌ, হাজারিবাগ, বড় ঝামদা, সিংভূম। ঝাড়খণ্ড এরিয়াতে পালামৌ, হাজারিবাগ, বড় ঝামদা, সিংভূম। উড়িষ্যার এরিয়াতে প্রচুর খনি রয়েছে, যেমন ময়ূরভঞ্জ, বারবিল, সুন্দরগড়, বালদা ব্লক, গরুমাহিসিনী, কেওঝার, গন্ধমর্দন, এইসব। ছত্তিশগড়ে রয়েছে বয়লাডিলা। ছত্তিশগড়ে বয়লাডিলা আরেকটা ফেমাস রয়েছে, সেটা হলো ডালি ঝাঁঝরা, ডালি ঝাঁঝরা বা ডালি রাজরা। অন্ধ্রপ্রদেশে গুন্টুর, নেল্লোর, ওঙ্গল, এইসব। গুন্টুর, ওঙ্গল, নেল্লোর, এইসব। কর্ণাটকে রয়েছে চিত্রকূট, চিত্রদুর্গা, চিকমাগালু, এইসব। কর্ণাটকে চিত্রকূট, চিত্রদুর্গা, চিকমাগালু, এইসব। এছাড়া মহারাষ্ট্রে রয়েছে রত্নগিরি, চন্দ্রপুর, এইসব। এবার এই যে আমি এখানে বিভিন্ন আয়রন ওর মাইন্সের নাম বললাম, এগুলো সব মনে না রাখলেও চলবে, তবে ভারতে সব থেকে বড় আয়রন ওর মাইন্স হলো ওই ডালিরাজরা মাইন্স। এই যে ছত্তিশগড়ের নাম বলেছিলাম বয়লাডিলা আর ডালিরাজরা, ছত্তিশগড়ের ভেতর ডালিরাজরা আয়রন ওর মাইন্সের জন্য সব থেকে বড়। আর ভারতে এই যে স্টিলের যে প্রোডাকশন হয় বা আয়রন ওরের যে প্রোডাকশন হয়, ভারত আয়রন ওর যে প্রোডাকশন করে তার ভেতর বাইরের দেশে যত এক্সপোর্ট করে সব থেকে বেশি এক্সপোর্ট করে চায়নাতে। ভারত আয়রন ওর সব থেকে বেশি এক্সপোর্ট করে চায়নাতে। 2 নম্বরে হলো জাপান, সব থেকে বেশি এক্সপোর্ট করে চায়না, তারপরে জাপানে। তো লোহা হলো, কয়লা হলো, পেট্রোলিয়াম হলো, লোহা হলো। এবার অন্যান্য ধাতুর ব্যাপারে আসি। যেমন প্রথমেই আসি তামা। তামার ইংরেজি নাম হলো কপার, এর সংকেত সিইউ। সিইউ এর যদিও একটা ফুল ফর্ম আছে, সেটা হলো কিউপ্রাম। তো তামা বা কপার বা কিউপ্রাম। ভারতে সব থেকে বেশি তামা মজুত রয়েছে রাজস্থানে, সব থেকে বেশি তামা মজুত রয়েছে রাজস্থানে, তারপর মধ্যপ্রদেশ, তারপর ঝাড়খণ্ড। তামা মজুত বা রিজার্ভের দিক থেকে রাজস্থান 1 নম্বরে, মধ্যপ্রদেশ 2 নম্বরে, ঝাড়খণ্ড 3 নম্বরে। আর যদি বলে তামার প্রোডাকশনের দিক থেকে মধ্যপ্রদেশ 1 নম্বরে। তামা প্রোডাকশনের দিক থেকে মধ্যপ্রদেশ 1 নম্বরে, 2 নম্বরে রাজস্থান, আর 3 নম্বরে হচ্ছে ঝাড়খণ্ড। এই তামা উত্তোলনের জন্য ভারতে এই এরিয়াতে কিছু ফেমাস খনি অঞ্চল রয়েছে। যেমন মধ্যপ্রদেশ এরিয়াতে রয়েছে বালাঘাট আর রাজস্থানে খেতড়ি। মধ্যপ্রদেশ এরিয়াতে বালাঘাট আর রাজস্থানের খেতড়ি তামা উত্তোলনের জন্য খুব ফেমাস জায়গা। এই তামা ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি ইউজ হয়। এরপরে বলি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের যে আকরিক তাকে বলা হয় বক্সাইট। অ্যালুমিনিয়াম বক্সাইট নামক আকরিক থেকে পাওয়া যায়। ভারতে সব থেকে বেশি অ্যালুমিনিয়ামের স্টোর বা বক্সাইট রিজার্ভ হিসাবে রয়েছে গুজরাটে। সব থেকে বেশি বক্সাইটের রিজার্ভেশন বা রিজার্ভ বা সঞ্চয় রয়েছে গুজরাটে, সব থেকে বেশি সঞ্চয় রয়েছে গুজরাটে। 2 নম্বরে হলো ছত্তিশগড়, 2 নম্বরে ছত্তিশগড়, 3 নম্বরে হলো উড়িষ্যা। তবে সব থেকে বেশি বক্সাইট তোলা হয় উড়িষ্যা থেকে, সব থেকে বেশি বক্সাইট তোলা হয় উড়িষ্যা থেকে। 2 নম্বরে হলো গুজরাট। কিছু ফেমাস বক্সাইটের খনি অঞ্চল রয়েছে, যেমন উড়িষ্যার কোরাপুট। উড়িষ্যার কোরাপুট বক্সাইটের জন্য একটা খুব ফেমাস খনি অঞ্চল। এছাড়া ছত্তিশগড়ের কোরবা, উড়িষ্যার কোরাপুট আর ছত্তিশগড়ের কোরবা, এই দুটো খুব ফেমাস। এছাড়াও আরো প্রচুর ফেমাস জিনিসপত্র আছে, সেগুলোতে আমি আর বেশি গেলাম না, যেহেতু এটা রিভিশন ক্লাস, সেই হিসাবে আমি খুব বেশি ডিটেলসে যাচ্ছি না। আর আরেকটা কথা আমি একটু বলে রাখি, এটা যেহেতু একটা রিভিশন ক্লাস, সেই হিসাবে কোনো ইনফরমেশনে একটু এদিক ওদিক হয়ে গেলেও যেতে পারে, তবে চেষ্টা করছি যাতে কোনো ইনফরমেশন এদিক ওদিক না হয়। আর কিছু কিছু জিনিসপত্র স্কিপ হয়ে যেতে পারে, তো তোমরা একটু কমেন্ট করে বলো, তাহলে সেইগুলো পরে ক্লাসে গিয়ে আবার জুড়ে দেবো। তো যাই হোক, অ্যালুমিনিয়ামের ব্যাপারটা হলো। এরপরে আসি সোনার ব্যাপারে। ভারতে অনেকগুলোই সোনার খনি আছে। যেমন কর্ণাটকে রয়েছে কোলার সোনার খনি বা কোলার গোল্ডফিল্ড, কেজিএফ। কর্ণাটক এরিয়াতে দুটো সোনার খনি খুব ফেমাস, কোলার আর হুট্টু। কর্ণাটক এরিয়াতে কোলার আর হুট্টু সোনা উৎপাদনের জন্য খুব ফেমাস জায়গা। তবে ভারতে সব থেকে বেশি সোনার সঞ্চয় রয়েছে বিহারে। ভারতের সব থেকে বেশি সোনা সঞ্চয় রয়েছে বিহারে, যদিও উত্তোলন হয় না। আর এই সোনা রিজার্ভের দিক থেকে 1 নম্বরে বিহার বললাম, 2 নম্বরে হলো রাজস্থান, 3 নম্বরে কর্ণাটক।
সোনা রিজার্ভ, গোল্ডের রিজার্ভের দিক থেকে বিহার 1 নম্বরে, 2 নম্বরে রাজস্থান, 3 নম্বরে কর্ণাটক। আর সোনার প্রোডাকশনের দিক থেকে কর্ণাটক হচ্ছে 1 নম্বরে। সোনা খননের দিক থেকে কর্ণাটক 1 নম্বরে, 2 নম্বরে হলো অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, সোনা সম্পর্কে ছোট্ট একটা ইনফরমেশন দিই। সোনার ইংরেজি নাম হলো গোল্ড, তবে রাসায়নিক সংকেত হলো AU। AU এর ফুল ফর্ম হলো অরাম, AURUM। তো সোনা বা গোল্ড বা অরাম, অরাম থেকে AU এসছে, সোনা হলো। এরপরে বলি রূপো। রূপো মাটির থেকে ডাইরেক্টলি পাওয়া যায় না, রূপো অন্য একটা ধাতুর সাথে মিশে থাকে যেটাকে বলা হয় দস্তা। দস্তার সাথে একসাথে মিশে থাকে। আর কোনো একটা খনিতে দস্তা একা পাওয়া যায় না, কোনো একটা খনির ভেতর দস্তা আর সীসা একসাথে মিশে পাওয়া যায়। দস্তা আর সীসা একসাথে মিশে পাওয়া যায়, ওই যে দস্তা পাওয়া গেল, ওই দস্তার ভেতর থেকে রূপো পাওয়া যায়। রূপোর ইংরেজি নাম সিলভার, দস্তার ইংরেজি নাম জিঙ্ক, আর সীসার ইংরেজি নাম লিড। জিঙ্ক আর লিড একসাথে পাওয়া যায়, এই জিঙ্কের ভেতর থেকে আবার সিলভার পাওয়া যায়। এখন একটা খনির ভেতর যেহেতু দস্তা আর সীসা একসাথে পাওয়া যায়, এই জন্য দস্তা আর সীসাকে বলা হয় যমজ খনিজ। দস্তা আর সীসা এই দুটোকে একসাথে বলা হয় যমজ খনিজ। তো যাই হোক, রূপো কোথা থেকে পাওয়া যায়? রূপো দস্তার থেকে পাওয়া যায়। দস্তার সব থেকে বেশি রিজার্ভ রয়েছে রাজস্থানে, দস্তার সব থেকে বেশি রিজার্ভ রয়েছে রাজস্থানে, আর 2 নম্বরে রয়েছে মধ্যপ্রদেশ। দস্তার রিজার্ভের দিক থেকে সব থেকে বেশি রাজস্থান, 2 নম্বরে হলো মধ্যপ্রদেশ। যদিও প্রোডাকশনের দিক থেকে একটুখানি আলাদা, প্রোডাকশনে সব থেকে বেশি দস্তার প্রোডাকশন হয় রাজস্থানে, 2 নম্বরে হলো অন্ধ্রপ্রদেশ। দস্তার প্রোডাকশনে 2 নম্বরে রয়েছে অন্ধ্রপ্রদেশ, 3 নম্বরে রয়েছে মধ্যপ্রদেশ। রাজস্থানে একটা ফেমাস দস্তার খনি রয়েছে, সেটা হলো জওহর খনি বা জহর খনি। রাজস্থান এরিয়াতে রয়েছে জহর খনি অঞ্চল, যেখান থেকে খুব ভালো মানের দস্তা পাওয়া যায় এবং সেখান থেকে খুব ভালো মানের রূপও পাওয়া যায়। তো সোনা হলো, রূপো হলো। এবার বলি হীরের ব্যাপারে। হীরে কয়লা খনি অঞ্চল থেকে পাওয়া যায়। ভারতে প্রচুর কয়লা খনি অঞ্চল রয়েছে, তবে সমস্ত কয়লা খনি অঞ্চলে কিন্তু হীরে পাওয়া যায় না। কিছু কিছু কয়লা খনি অঞ্চলে হীরে পাওয়া যায়, তবে একটা মাত্র কয়লা খনি অঞ্চল রয়েছে যেখান থেকে বেশ হীরে অনেকটা বেশিই পাওয়া যায়, এই জন্য ওই অঞ্চলটাকে হীরের খনি অঞ্চলও বলা হয়। মধ্যপ্রদেশের ভেতরে আছে পান্না খনি অঞ্চল। মধ্যপ্রদেশের ভেতর একটা জায়গার নামই হলো পান্না খনি অঞ্চল। ওই অঞ্চল থেকে প্রচুর পরিমাণে হীরে পাওয়া যায়। এখন আমি যদি পুরো বিশ্বের কথা বলি, পুরো বিশ্বে সব থেকে বেশি হীরে মজুত রয়েছে রাশিয়াতে, আর সব থেকে বেশি হীরে তোলা হয় সাউথ আফ্রিকা থেকে। সব থেকে বেশি মজুত রয়েছে রাশিয়াতে, তবে সব থেকে বেশি হীরে তোলা হয় এই সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা থেকে। এই দক্ষিণ আফ্রিকায় একটা ফেমাস হীরের খনি রয়েছে, সেটা হলো কিম্বারলে হীরের খনি। আচ্ছা, তাহলে কি কি হলো? তামা, সোনা, রূপো, হীরে, অভ্র। এবারে বলি অভ্র। অভ্রর ইংরেজি নাম হলো মাইকা। এই অভ্র বা মাইকা উৎপাদনের জন্য অন্ধ্রপ্রদেশ এরিয়া খুব ফেমাস। মাইকা উৎপাদনের জন্য অন্ধ্রপ্রদেশ এরিয়া খুব ফেমাস। এর ভেতর একটা খনি অঞ্চল রয়েছে নেল্লোর। এই নেল্লোর খনি অঞ্চল থেকে সব থেকে ভালো কোয়ালিটির অভ্র বা মাইকা পাওয়া যায়। এবার এই অভ্র বা মাইকা রিলেটেড একটা ইনফরমেশন অনেকের ভেতরে একটু কনফিউশনে থাকে। অনেকে বলে যে পুরো বিশ্বের ভেতর অভ্র উৎপাদনে ভারত 1 নম্বরে রয়েছে। এই ইনফরমেশনটা একটু কারেক্ট করার দরকার। অভ্র নরমালি খনি থেকে যেভাবে পাওয়া যায় সেই ভিত্তিতে যদি দেখি, তাহলে ভারত রয়েছে 8 নম্বরে। কোনো একটা দেশে টোটাল কত অভ্রের প্রোডাকশন হচ্ছে সেই হিসাবে ভারত রয়েছে 8 নম্বরে। এখন অভ্রকে যদি এক দেশ থেকে অন্য দেশে এক্সপোর্ট করতে হয়, বা অভ্রকে ট্রান্সপোর্ট করার জন্য অভ্রকে শীট মেটালে যদি আমি কনভার্ট করে ফেলি, সেক্ষেত্রে সব থেকে ভালো হয়। তো অভ্রকে শীট আকারে কনভার্ট করলে ওই যে শীটের প্রোডাকশন, সেই শীটের প্রোডাকশনের দিক থেকে ভারত 1 নম্বর। অভ্রের শীট প্রোডাকশনের ক্ষেত্রে ভারত হচ্ছে 1 নম্বর। কিন্তু যদি বলি যে টোটাল অভ্রের প্রোডাকশন কত হচ্ছে, সেই ক্ষেত্রে ভারত হচ্ছে 8 নম্বরে। টোটাল অভ্রের প্রোডাকশনের দিক থেকে ভারত 8 নম্বরে, আর অভ্রের শীট প্রোডাকশনের দিক থেকে ভারত 1 নম্বরে। এখন ভারতে টোটাল যে অভ্রের প্রোডাকশন হয়, তার ভেতর 80 থেকে 85% অভ্র বিদেশে এক্সপোর্ট হয়ে যায়। অভ্র এমন একটা মেটেরিয়াল যে এর ভেতর থেকে ইলেকট্রিসিটি বা কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহিত হয় না, কিন্তু এর ভেতর থেকে হিট প্রবাহিত হয়। এই জন্য অভ্র ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে খুব ব্যবহার হয়। অভ্র এমন একটা মেটেরিয়াল যার ভেতর থেকে তড়িৎ যায় না, কিন্তু হিট পাস করে। এরপরে বলি টিনের ব্যাপারে। টিন যে আকরিক থেকে পাওয়া যায়, তার ভেতর সব থেকে ভালো আকরিক, অর্থাৎ টিনের সব থেকে ভালো আকরিক হলো ক্যাসেরাইট। টিনের সব থেকে ভালো আকরিক
ক্যাসেরাইট। ছত্তিশগড়ের যে বাস্তার এরিয়া, ছত্তিশগড়ের নিচের এই পোর্শনটাকে বলা হয় বাস্তার। এই বাস্তার এরিয়া টিন প্রোডাকশনের জন্য খুবই ফেমাস। এরপরে বলি চুনা পাথর বা লাইমস্টোন। চুনা পাথর বা লাইমস্টোন, কোনো একটা পাথরের ভেতরে যদি ক্যালসিয়াম কার্বনেট 50% বেশি থাকে তাহলেই ওই পাথরটাকে বলা হয় চুনা পাথর। কোনো একটা পাথর তার ভেতরে যদি 50% বেশি ক্যালসিয়াম কার্বনেট থাকে সেক্ষেত্রে ওই পাথরটাকে বলা হয় চুনা পাথর। আর ওই চুনা পাথরের ভেতরে যদি ম্যাগনেসিয়াম থেকে যায় সেক্ষেত্রে ওই চুনা পাথরকে বলা হয় ডলোমাইট। চুনা পাথর আর ডলোমাইট প্রায় একই রকম। কোনো একটা পাথরের ভেতর যদি বেশিরভাগটাই ক্যালসিয়াম কার্বনেট থাকে তাহলে তাকে বলে চুনা পাথর, আর ওই চুনা পাথরের ভেতরে যদি ম্যাগনেসিয়াম থাকে সেক্ষেত্রে তাকে বলা হয় ডলোমাইট। ভারতের সব থেকে বেশি চুনা পাথরের রিজার্ভ বা ভারতের ভেতর সব থেকে বেশি চুনা পাথর স্টোর রয়েছে অন্ধ্রপ্রদেশে, 2 নম্বরে হলো রাজস্থান। তবে চুনা পাথরের সব থেকে বেশি প্রোডাকশন হয় রাজস্থানে। চুনা পাথর সব থেকে বেশি প্রোডাকশন হয় রাজস্থানে, তবে সব থেকে বেশি স্টোর বা রিজার্ভ বা সঞ্চয় করা রয়েছে অন্ধ্রপ্রদেশে। এরপরে বলি ইউরেনিয়াম নিয়ে। ইউরেনিয়াম নর্মালি মাটির নিচে একটা বালির স্তরের ভেতর পাওয়া যায়। ইউরেনিয়াম যে বালির স্তরে পাওয়া যায় সেই বালিটাকে বলা হয় মোনাজাইট বালি। ইউরেনিয়াম মোনাজাইট নামক বালিতে পাওয়া যায়। ভারতে ইউরেনিয়াম প্রোডাকশনের জন্য সব থেকে ফেমাস জায়গা হলো ঝাড়খণ্ডের জাদুগোড়া। ঝাড়খণ্ডের জাদুগোড়াতে ইউরেনিয়ামের প্রোডাকশন বা ইউরেনিয়ামের খনন হয়, আর এই জন্য ইউরেনিয়াম রিসার্চ সেন্টারও ওই ঝাড়খণ্ডের জাদুগোড়াতে। তবে কেরালাতেও ইউরেনিয়াম পাওয়া যায়, এর কোয়ালিটি তেমন খুব একটা ভালো না। এবার এই খনিজ সম্পদ সম্পর্কে একদম শুরুতে দু একটা কথা বলেছিলাম যে খনিজ সম্পদ মেইনলি 2 টাইপের হয়, একটা হলো ধাতব খনিজ, একটা হলো অধাতব খনিজ। ধাতব খনিজ মানে হলো মেটালিক মিনারেল। এই মেটালিক মিনারেলের ভেতর আছে 2 রকম, ফেরাস আর নন ফেরাস মেটালিক মিনারেল। ফেরাস মেটালিক মিনারেল এর বাংলা অর্থ হলো লৌহ বর্গীয় খনিজ সম্পদ। এর কিছু এক্সাম্পল আছে, যেমন লোহা, কোবাল্ট, নিকেল, ম্যাঙ্গানিজ, টাংস্টেন এইসব। আর নন ফেরাস মেটাল এর বাংলা অর্থ হলো লৌহ বর্জিত ধাতব খনিজ, যেমন তামা, সোনা, রূপো, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, দস্তা এইসব। তো ধাতব খনিজ বা মেটালিক মিনারেল গেল। এরপরে বলি অধাতব খনিজ। অধাতব খনিজের ভেতর আবার 2 রকম হয়, একটা হলো জৈব আর অজৈব, অর্থাৎ অর্গানিক আর ইনঅর্গানিক মিনারেল। অর্গানিক মিনারেল বা জৈব খনিজ এর উদাহরণ হলো কয়লা, পেট্রোলিয়াম, কাঠ এইসব। আর ইনঅর্গানিক বা অজৈব খনিজ পদার্থ এর উদাহরণ হলো ওই চুনা পাথর, শ্বেত পাথর, জিপসাম, অভ্র এইসব। তো এতক্ষণ পর্যন্ত তো অল্প কয়েকটা খনিজ পদার্থের নাম বললাম। পুরো বিশ্বজুড়ে যে রিসার্চ হয়েছে তাতে বলা হয় যে এখনো পর্যন্ত 5300-রও বেশি মিনারেল রয়েছে। পুরো বিশ্বজুড়ে 5300-রও বেশি মিনারেল রয়েছে। আর ভারতে প্রায় 2000-এরও বেশি মিনারেল পাওয়া যায়। ভারতে টোটাল মাইন্স বা খনিজ অঞ্চলের সংখ্যা প্রায় 1500-রও বেশি। এর ভেতর সব থেকে বেশি খনি অঞ্চল রয়েছে মধ্যপ্রদেশে। পুরো ভারত জুড়ে টোটাল যত খনি অঞ্চল রয়েছে তার ভেতর সব থেকে বেশি খনি অঞ্চল রয়েছে মধ্যপ্রদেশে। ভারতের সব থেকে বেশি খনি অঞ্চল রয়েছে মধ্যপ্রদেশে। 2 নম্বরে রয়েছে গুজরাট, মধ্যপ্রদেশ, তারপর গুজরাট। 3 নম্বরে রয়েছে তামিলনাড়ু, 3 নম্বরে তামিলনাড়ু। তো যাই হোক, এই হচ্ছে ওভারঅল ভারতের খনিজ সম্পদ। এর পরে কি আছে